2024 সালের 5ই আগস্টের পর গণ অভ্যুত্থান হলো একটা এবং তারপর 16টা মাস পেরিয়ে গেল। এখনো কিন্তু 7 শতাধিক শীর্ষ আসামি বাইরে পলাতক রয়েছে। এটাকে আপনি আসলে কি দেখেন, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নাকি কাঠামোগত সীমাবদ্ধতার ফল? এবং পাশাপাশি আরেকটু জানতে চাইবো যে কাল তারেক রহমান দেশে ফিরছে, এই ঘটনা কি তারেক রহমানের নিরাপত্তা ইস্যুর সাথে কোনো রকম জড়িত? আপনি কি বলবেন? জি, 2024-এর 5 আগস্ট যখন গণ অভ্যুত্থান হয় তখন কিন্তু তার আগেই অর্থাৎ 16ই জুলাই যখন আন্দোলন শুরুর দিকে চলছিল তখন কিন্তু নরসিংদীতে একটি কারাগার ভেঙে বেশ কয়েকজন আসামি পালিয়ে যায়। তো আপনি জানেন যে কারাগারে যারা দীর্ঘদিন ধরে আসামি থাকে তারা কিন্তু বিভিন্ন বড় বড় অপরাধ যেগুলো রয়েছে, হত্যা, বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসী কার্যকলাপ, এমনকি জঙ্গিবাদের সংশ্লিষ্টতার অভিযোগে কিন্তু গ্রেপ্তার থাকে দীর্ঘদিন ধরে। তো এইসব আসামি কিন্তু পালিয়ে যায়। যখন 5 আগস্ট তখনও কিন্তু বেশ কয়েকটি কারাগার থেকে আসামি পালিয়ে যায় এবং 6 আগস্টও আসামি পালিয়ে যায়। গাজীপুরে হাই সিকিউরিটি কারাগার থেকে কিন্তু আসামি পালিয়ে যায়। হাই সিকিউরিটি কারাগারে আপনি জানেন যে হত্যা এবং জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে আসামিরা আটক থাকেন। তো তারা যখন পালিয়ে যায়, শুরুতে কিন্তু 5টি কারাগার থেকে মোট 2240 জন পালিয়ে যায়। এরপরে সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা যেন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। যারা আত্মসমর্পণ করবেন তাদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, যারা আত্মসমর্পণ করবেন না তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। তো বেশ কয়েকজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন এবং অনেকেই কিন্তু পালিয়ে থাকেন। তো এরপরে প্রায় আত্মসমর্পণকৃত এবং পালিয়ে থাকা গ্রেপ্তারদের মধ্যে 1530 জনকে আটক করা হয়, আর বাকি 720 জন কিন্তু এখনো পলাতক। এর মধ্যে 100 জন হুমকি স্বরূপ বাংলাদেশের জন্য, কারণ তারা হচ্ছে তাদের মধ্যে প্রায় 30 থেকে 40 জন হত্যা মামলার আসামি, 15 থেকে 20 জন জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এরকম কিন্তু প্রায় শতাধিক হুমকি স্বরূপ। তো আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসবেন। তাকে ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। বারবার বলা হয়েছে যে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, যদিও দল থেকে বলা হয়েছে যে তারেক রহমানের নিরাপত্তা যেন কঠোর নিরাপত্তা বলয় থাকে এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সেই নিরাপত্তা ঝুঁকি যেন সরকার কঠোরভাবে বলয়ের মধ্যে রাখেন। এবং তারেক রহমান আগামীকাল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে তিনি যখন 300 ফিটে যাবেন, 300 ফিট এলাকায় কিন্তু 3টি জোনে ভাগ করা হয়েছে, গ্রিন, রেড এবং হোয়াইট। তো রেড জোনে যারা থাকবেন তারা শুধু কার্ড প্রাপ্ত, যারা কার্ড থাকবে তারা শুধু রেড জোনে প্রবেশ করতে পারবেন। এরপরে ইয়েলো জোনেও কার্ড প্রাপ্তরা প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র হোয়াইট জোনে জনসমাগম যেটা হবে সেটাতে সাধারণ যারা আসবেন তারা হোয়াইট জোনে প্রবেশ করতে পারবেন। এরকম 3 স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এই যারা পালিয়ে গেছেন কারাগার ভেঙে তাদের জন্য তারেক রহমানের নিরাপত্তা আমার মনে হয় থ্রেট হবে না, কারণ আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে নিয়েছে। আমরা যেমনটা জানি যে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হাতে মাত্র 1.5 মাস সময় আছে। 1.5 মাস আগে এত সংখ্যক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং জঙ্গিরা পলাতক রয়েছে, এটা আসলে সুষ্ঠু ভোট গ্রহণে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, মাত্র কিছুদিন আগেই ইনকলাব মঞ্চের ওসমান হাদি, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন, অবশেষে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এর আগে আমরা দেখেছি বাড্ডাতে বিএনপির একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এরপরে হচ্ছে পল্লবীতে বিএনপির যুবদলের একজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এই যে গোলাগুলির ঘটনা কিন্তু বেড়েই চলেছে। তো এই গোলাগুলির ঘটনার সাথে জড়িত শীর্ষ সন্ত্রাসীরা। তো এর মধ্যে কিন্তু জেল থেকে জামিন পেয়েছেন এমন সন্ত্রাসীরাও গোলাগুলিতে যুক্ত হয়েছিলেন এবং যারা শুটার, যাদেরকে ভাড়া করা হয় গুলি করার জন্য, তারাও কিন্তু রয়েছেন। এখন এদের মধ্যে কারা আসলে জেল পলাতক আর কারা জেল পলাতক না, এটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো নির্ধারণ করতে পারেনি কারা এই গোলাগুলির সঙ্গে জড়িত। কারণ আপনি জানেন যে হাদির হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ঘটনাস্থলে থাকা আলমগীর এবং ফয়সালকে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। এই কারণে কিন্তু ঘটনার বা হত্যাকাণ্ডের পেছনের ঘটনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী বের করে আনতে পারছেন না।
তবে আপনি যেটি বলছেন যে নির্বাচন আগামী 1.5 মাস পরে নির্বাচন, তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এই পলাতক আসামিরা হট্টগোল বা বিভিন্ন অপ্রীতিকর অবস্থা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। এবার একটু জানতে চাইবো যে 5ই আগস্টের পর আমরা যেমনটা দেখতে পাই যে কারাগার ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অস্ত্র গোলাবারুদ লুট করা হয়েছে, এর পিছনে কি আসলে পরিকল্পিত কোনো রাজনৈতিক সংগঠন আছে নাকি সংগঠিত অপরাধ চক্রের সম্পৃক্ততা রয়েছে বলে আপনি মনে করেন? এবং আরেকটু জানতে চাইবো যে এই বিষয়ে তদন্ত কতটা এগিয়েছে, আপনার কাছে কেমন কোনো খবর আছে কিনা? দেখেন, একটি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায়, নিশ্চিতভাবে কিন্তু তারা কারাগারে আবার ফেরত না আসার জন্যই পালিয়ে যায়, কারণ তারা জানে যে তাদের নিশ্চিত মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। তো এই ধরনের আসামিরা যখন কারাগার থেকে বেরিয়ে পালিয়ে যায়, তাদেরকে যখন আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পায় না, তাহলে আপনার মনে করতে হবে অবশ্যই তারা বাংলাদেশের জন্য বা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। এবং এত দিন পর্যন্ত প্রায় 16 মাস হতে চললো, তাদের এই 700 জনকে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। অনেককেই গ্রেপ্তার করেছে, কিন্তু এখনো যে 700 জন, এই 700 জনকে গ্রেপ্তার করতে পারেনি। তো গ্রেপ্তার না করার পেছনের কারণগুলো আমি বলছিলাম যে তারা বড় বড় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, যাদেরকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অর্থাৎ ফাঁসির আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত এরাই মূলত পালিয়েছে। তো তারা যদি নির্বাচনের আগে তাদেরকে গ্রেপ্তার না করা যায়, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা কিন্তু বিশ্লেষকরা করছেন। একদমই তাই। এবং আমরা কিন্তু বিশাল একটা কারা বিপর্যয় দেখতে পেলাম 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর। এই যে লুট হওয়া অস্ত্র এবং গোলাবারুদ এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি। এটা আসলে নির্বাচনের সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু প্রস্তুত, যেহেতু এখন পর্যন্ত অস্ত্র পুরোপুরি উদ্ধার করা যায়নি? যে আপনি জানেন যে অস্ত্রের যে ঝনঝনানি সেটা কিন্তু চলছে, প্রকাশ্যে গোলাগুলির ঘটনা বা অস্ত্র দিয়ে চাঁদাবাজি বা হত্যার হুমকি এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনার প্রেক্ষিতেই কিন্তু সরকার বলল যে রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, অর্থাৎ যারা সম্ভাব্য প্রার্থী। তো আপনি যখন রাজনৈতিক ব্যক্তিদের অস্ত্রের লাইসেন্স দিবেন, তখন তো যেইগুলো অস্ত্র বৈধ নয় এরকম অস্ত্রই আপনি উদ্ধার করতে পারছেন না, আবার বৈধ অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন, তাহলে অস্ত্র কিন্তু আরো বেড়েই যাচ্ছে। তো যদি কোনো সময় ওই সম্ভাব্য প্রার্থী মনে করেন যে তার জন্য হুমকি স্বরূপ কেউ, তিনি কিন্তু গুলি করে দিতে পারেন। আবার বৈধ নয় এমন যে অস্ত্রগুলো রয়েছে এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেই অস্ত্র কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ 5 আগস্টের পরে অনেক থানা লুট করে অস্ত্র নিয়ে যাওয়া হয়। আবার অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু অবৈধভাবে অস্ত্র বাংলাদেশে আসছে। এই যে অস্ত্রের ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অস্ত্র, সে অস্ত্র যদি উদ্ধার করা না যায়, সেই ক্ষেত্রে কিন্তু নির্বাচনে ব্যাঘাত ঘটতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটা সতর্ক বা প্রস্তুত? আইন শৃঙ্খলা বাহিনী বারবারই বলে যাচ্ছে যে তারা সতর্ক রয়েছে, তারা প্রস্তুত, তারা উদ্ধার চেষ্টা চালাচ্ছে, কিন্তু চেষ্টা চলছে এই কথা পর্যন্তই কিন্তু রয়েছে। উদ্ধার কার্যক্রম আসলে দিন শেষে হচ্ছে না, কিছু হচ্ছে, অল্প সংখ্যক হচ্ছে, কিন্তু তুলনামূলক খুবই নগণ্য বা কম। আপনি জানেন যে অপারেশন ফেজ 2 চলছে, তো এই অপারেশন ফেজ 2-তে কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু অধিকাংশ অস্ত্র প্রায় এখন পর্যন্ত প্রায় 1200 আগ্নেয়াস্ত্র, কিন্তু বৈধ যেগুলো 1200 আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, এবং অবৈধ যে অস্ত্রগুলো এগুলোও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে এই ধরনের কারা বিপর্যয় ঠেকাতে কারা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থায় কি ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? আপনি দেখেন যে 5টি কারাগার, বাংলাদেশের 5টি কারাগার থেকে যখন আসামিরা পালিয়ে যায়, তখন কারা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে এই 5টি কারাগারের নিরাপত্তা সমস্যা ছিল এবং কারাগারের যে অবকাঠামোগত সেটিতে ঝুঁকিপূর্ণ ছিল। এরপরে কিন্তু ওই 5টি কারাগার পুনর্নির্মাণ করা হয়, কিছু সংশোধন করা হয়। তো বাংলাদেশের যে কারাগারগুলো, সেই কারাগারগুলো কিন্তু অনেক পুরাতন। তো নতুন করে অনেক হাতে মাত্র 2 থেকে 3টি, হাতে গোনা 2 থেকে 3টি কারাগার নির্মিত হয়েছে নতুন করে, কিন্তু বেশিরভাগ কারাগার পুরাতন। তো এই পুরাতন কারাগারগুলোতে যখন আসামি থাকে, এরপরে যদি এরকম কোনো অভ্যুত্থান বা এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশে, তখন কিন্তু আসামিরা আবারও পালিয়ে যাওয়ার সম্ভাবনা বা থাকে। তো এখন যারা পালাতে পারেননি, তারা মনে করছেন এরকম করে তারাও পালিয়ে যাবেন। তো এরকম করে যদি আসামিরা
পালাতেই থাকে তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। তো এজন্য কারাগারগুলোতে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করতে হবে এবং নিরাপত্তা আরও জোরদার করতে হবে। পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যাতে কারাগার সামনেরগুলোতে থাকে এবং এরকম পরিস্থিতিতে বিশেষভাবে যেন দৃষ্টি রাখা হয় কারাগারগুলোতে। একদমই তাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজ আলোচনা যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।